আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বিশ্বের নানা প্রান্তে গত সপ্তাহে ক্রিকেটের যত টুর্নামেন্ট আছে সেসব নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এর জন্য আমাদের সাথে আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। ওয়েলকাম টু আওয়ার শো ভাই। থ্যাংক ইউ ভাই, শুরুতেই আমরা যদি বলি যে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের যে টেস্ট সিরিজটা হতে যাচ্ছে, তো এখানে স্কোয়াড আর টিম নিয়ে আপনার কি মতামত? আচ্ছা, রাইট নাও বাংলাদেশ একটা 3 দিনের প্র্যাকটিস ম্যাচ খেলছে ক্রিকেট অস্ট্রেলিয়া 11-এর বিরুদ্ধে এবং ইতিমধ্যে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করেছে। মেহেদী হাসান মিরাজ একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছে। সো আমরা অনেকেই এক্সপেক্ট করছিলাম যে ক্যাপ্টেন্সিটা হারানোর পরে মেহেদী হাসান মিরাজ কিভাবে পারফর্ম করে বা তার মেন্টাল স্টেটটা কেমন দেখা যায়, বাট ইটস লুকিং কোয়াইট গুড। এ পর্যন্ত বাংলাদেশের কিন্তু একটা মিনি কলাপস হয়েছিল আজকে শুরুতে প্র্যাকটিস ম্যাচটাতে, সেখানে অ্যাট ওয়ান স্টেজ দেওয়ার 137 for 6, সেখান থেকে 250 প্লাস একটা স্কোর পোস্ট করা এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ তাদের বোলিং ইনিংসে একটা আর্লি ব্রেক থ্রু পেয়েছে, হাসান মাহমুদ সেটা এনে দিয়েছেন। তো আমার মনে হচ্ছে যে প্র্যাকটিস ম্যাচটা খুব জমজমাট হতে চলেছে এবং এই 3 দিনের ম্যাচটাতে বাংলাদেশ যদি কোনোভাবে রেজাল্ট বের করে আনতে পারে, আমার মনে হয় মূল টেস্ট ম্যাচের আগে এটা বাংলাদেশের মোরালকে অনেক বুস্ট আপ করবে। তো আসলে সামনের 2 দিন খুবই ক্রুশিয়াল হতে যাচ্ছে। এই পুরো ট্যুরটা বাংলাদেশের কেমন হবে সেটার পার্সপেক্টিভের দিক থেকে। এখন যদি আমি স্কোয়াডের ক্ষেত্রে আসি, আমি হাবিবুল বাশার সুমনের একটা প্রেস কনফারেন্স শুনছিলাম, সেখানে তাকে আমার বেশ অর্থোডক্স ওয়েতে অ্যাপ্রোচ করবে বাংলাদেশ সিরিজটা এরকম মনে হচ্ছে। তো আপনি আসলে যদি অস্ট্রেলিয়া খেলতে যান, অস্ট্রেলিয়া ইজ সাচ আ টাফ অপোনেন্ট এবং যদি আপনি পুরো কন্ডিশনটার কথাও চিন্তা করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশকে একটু আনঅর্থোডক্স ওয়েতে খেলতে হতে পারে। সেই ক্ষেত্রে যদি বাড়তি একজন ফাস্ট বোলার খেলাতে চান, আমার মনে হয় এটা বেটার হবে রাদার দ্যান গোয়িং উইথ দ্য 2 স্পেশালিস্ট স্পিনার্স ইন টার্মস অফ তাইজুল ইসলাম এন্ড মেহেদী হাসান মিরাজ। মুশফিক হাসান নামে একজন ফাস্ট বোলার রয়েছেন যিনি টেস্ট ক্রিকেট এখনো ডেবিউ হওয়ার অপেক্ষায় রয়েছেন এবং একদম নাহিদ রানার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট না হলেও উনি কিন্তু বেশ গতিতে বল করতে পারেন এবং গুড লেন্থ ডেলিভারিটা মুশফিক হাসান খুব ভালো করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এক্স ফ্যাক্টর বোলার বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে মুশফিক হাসান এবং আমি খুবই ডিপলি চাইবো যে অ্যাটলিস্ট ফার্স্ট টেস্ট ম্যাচটাতে মুশফিক হাসানকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খেলাক এবং এই যে বাংলাদেশের যে রুটিন ফাস্ট বোলার যারা রয়েছেন তাদের কারোরই পেস কিন্তু অ্যাবাভ 135 না রেগুলারলি, বাট মুশফিক হাসান সেই জায়গাটা 140 kph অনায়াসে ক্রস করতে পারবেন। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ থাকতে পারে। পাশাপাশি আমরা লাস্ট উইকে স্কোয়াডে লিটন দাসের ইনক্লুশনটা দেখিনি, উনিও ইনক্লুডেড হয়েছেন। তো সব মিলিয়ে অ্যাপার্ট ফ্রম নাহিদ রানার ইনজুরি আমার মনে হয় থিংস আর অন দ্য রাইট ট্র্যাক। ভাই, আমরা যদি নেক্সটে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটা গেল সেটা নিয়ে যদি একটু কথা বলি, যে 1-1 ম্যাচে জিতে 2 টিমই ড্র করেছে। এখন আপনার কি মনে হয় যে 2 টিমই খুব ভালো খেলে ড্র করেছে নাকি খারাপ খেলেছে বা এভারেজ খেলেছে, কি মনে করছেন আপনি? দেখেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইজ অন দ্য রাইজ রাইট নাও। শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা টেস্ট সিরিজটা জিতেছে, পাকিস্তানের সাথে এই টেস্ট ম্যাচটা তারা আরেকটু বেটার ওয়েতে পারফর্ম করতে পারতো এবং তারা সিরিজটা হয়তো ক্লোজ করতে পারতো, দুর্ভাগ্যবশত পারেনি। পাকিস্তানের ক্ষেত্রে আমি যে বিষয়টাতে আসছি যে অফ লেট পাকিস্তানের যে ডিজমাল পারফরমেন্স, সেটা আপনি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বলতে পারেন বোথ ইন হোম অ্যান্ড অ্যাওয়ে এবং উইন্ডিজের বিরুদ্ধে ফার্স্ট টেস্ট ম্যাচটাতে যেটাতে দেখবো সেটাতে তাদের ফাস্ট বোলারদের পারফরমেন্সটাই আসলে মূলত তাদেরকে ভুগিয়েছে। যে কয়েকজন ফাস্ট বোলার রয়েছে তাদের পেসটা খুবই মিডিওকার, অ্যারাউন্ড 130-132, ভিশিয়াস কোনো মুভমেন্ট নাই বা ভ্যারিয়েশনের দিক থেকে খুব কমতি দেখতে পাচ্ছি, যেই জন্য যেই উইকেটগুলো ট্রু থাকছে বা যেখানে ফাস্ট বোলারদের আসলে পারফর্ম করা দরকার বেটার ওয়েতে, সেখানে টিম পাকিস্তান আসলে স্ট্রাগল করছে। এবং আপনি যদি প্রিভিয়াস 1.5 থেকে 2 বছরে তাদের টেস্ট ম্যাচের রেকর্ড দেখেন, সেটা পাকিস্তানের হোম কন্ডিশনে যদি ইংল্যান্ডের বিরুদ্ধে তারা যে সিরিজটা জিতেছিল, ফার্স্ট টেস্ট ম্যাচটা তারা ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল এবং অ্যাবাভ 750 রান কনসিড করেছিল, যেটা ট্রু উইকেট ছিল। পরবর্তীতে 2টো টেস্ট ম্যাচ তারা স্পিনিং উইকেট আনলো, সিরিজটা বের করে নিয়েছে। উইন্ডিজ সাথে পাকিস্তানের হোম সিরিজ একই রকম ছিল, স্পিনিং উইকেটে পাকিস্তান কিছু ম্যাচ জিতেছে এবং এই যে ত্রিনিদাদ পোর্ট অফ স্পেনে যে টেস্ট ম্যাচটা হয়েছে এখানে কিন্তু স্পিন কন্ডিউসিভ উইকেট ছিল এবং সেখানে সাজিদ খান বা আরও বাদবাকি যারা স্পিনার ছিলেন তারা কিন্তু পারফর্ম করতে পেরেছেন এবং পাকিস্তান আসলে ম্যাচটা বের করে আনতে সমর্থ হয়েছে আলটিমেটলি। যদিও উইন্ডিজ সেকেন্ড ইনিংসে ব্র্যান্ডন কিং ইনজুরির জন্য ব্যাট করতে পারেননি, আসলে উনি যদি ব্যাট করতে পারতেন সিনারিওস কুড হ্যাভ বিন টোটালি ডিফারেন্ট, সেটা আসলে উইন্ডিজের জন্য ব্যাকফায়ার করেছে। বাট আপনি যদি ইন ব্রিফ আমার কাছে জানতে চান যে পাকিস্তানের
কারেন্ট সিচুয়েশনটাকেই টেস্ট ম্যাচে আমি এক লাইনে বলতে পারবো যেই ধরনের উইকেটে স্পিনাররা সুবিধা পাবে সেখানে পাকিস্তান রাইট নাও ভালো করার সামর্থ্য রাখে, বাট পেস কন্ডিসিভ উইকেট বা ট্রু ব্যাটিং উইকেটে যদি ভালো করতে হয় পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে তাদের আসলে টিম কম্বিনেশন নিয়ে ঢেলে সাজাতে হবে বা নতুন করে ভাবতে হবে। হ্যাঁ, আর যদি হচ্ছে মানে এখানে দেখলাম যে হাই স্কোরের মধ্যে কিন্তু দুই টিমেই দেখেছি যে ভালো ইনভলভমেন্ট ছিল, যেমন আব্দুল্লাহ সিদ্দিকী ওনার হচ্ছে রান 160 ছিল, তারপর হচ্ছে শান মাসুদ উনি হচ্ছে 109 রান করেছে। তো এই ব্যাটিং সেগমেন্টটা নিয়ে আপনি কি বলতে চান? শান মাসুদ আসলে দুর্দান্ত একজন ব্যাটার, ব্যক্তিগতভাবে অ্যাজ এ টেস্ট ব্যাটার আমি তাকে খুবই হাইলি রেট করি, পার্টিকুলারলি যখন আপনি অ্যাওয়ে কন্ডিশনে খেলবেন যেখানে বাড়তি বাউন্স থাকবে, পেস থাকবে, শান মাসুদ হরাইজন্টাল ব্যাট শটগুলো খুব ভালো খেলতে পারেন। হরাইজন্টাল ব্যাট শট ভালো খেলার একটা সুবিধা কি যে আপনি স্লিপ বা গালি এই যে রিজিয়নটা রয়েছে এখানে বল যাওয়ার প্রবণতা খুব কম থাকে, স্কোয়ার অফ দ্য উইকেট আপনি খুব ভালো খেলতে পারেন। তো সেই জন্য শান মাসুদ দেখবেন যে ফার্স্ট ইনিংসে যেখানে পেসাররা বাড়তি সুবিধা পেয়েছে উইন্ডিজে কিন্তু বেশ কিছু কোয়ালিটি পেসার রয়েছে। আপনি যদি কেমার রোচের কথা বলে থাকেন, যদিও বয়সের সাথে তার পেস কিছুটা কমেছে, আপনি শামার জোসেফের কথা বলতে পারেন, জাস্টিন গ্রিভস রয়েছে। তো এই ধরনের কোয়ালিটি ফাস্ট বোলের বিরুদ্ধে শান মাসুদের কিন্তু সেই স্কিলটা রয়েছে, বাট যখন আসলে হাতের ইনজুরির জন্য উনি রুলড আউট হয়ে গেলেন তখন আমার মনে হচ্ছিল যে পাকিস্তান হয়তো সেকেন্ড টেস্ট ম্যাচটা আরও খারাপ করবে, কজ ফার্স্ট টেস্ট ম্যাচে একমাত্র শান মাসুদি ব্যাট হাতে খুব ভালো পারফর্ম করেছিলেন, কিন্তু আব্দুল্লাহ শাফিক অনেকদিন পর উনি আসলে সুযোগ পেয়েছেন এবং এটাকে আসলে উনি মানে পুরোপুরি কাজে লাগাতে সমর্থ হয়েছে। এটাই কিন্তু একটা কোয়ালিটি সাইডের লক্ষণ বা বৈশিষ্ট্য যে একজন আপনার রুটিন প্লেয়ার যখন টিমের বাইরে থাকবেন, বেঞ্চে যারা থাকবেন তারা আশা মাত্র স্টেপ আপ করবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা এটা এক্সপেক্ট করি। ঠিক একইভাবে লিটন দাস যখন ইনজুর ছিল অস্ট্রেলিয়া সিরিজে তার রিপ্লেসমেন্টে কে আসবে বা পারফর্ম কতটুকু করতে পারবে এটা নিয়ে কিন্তু একটা সন্দেহের জায়গা ছিল। তো আপনার টিমে যখন কোয়ালিটি ব্যাকআপ থাকবে তখনই কিন্তু আমরা বলতে পারি যে সেই সাইডটা কোয়ালিটি সাইড। তো ইন টার্মস অফ ব্যাটিং বাবার আজম যেহেতু এখন ফর্মে রয়েছেন, আব্দুল্লাহ শাফিক আছেন, শান মাসুদ ইনজুরি ফ্রি হলে উনিও ব্যাক করবেন, সো ব্যাটিং লুকস কোয়াইট ওকে, বাট বোলিংয়ে ইন টার্মস অফ ফাস্ট বোলার্স আমার মনে হয় পাকিস্তানের বেশ কিছু কাজ করে রয়েছে। ভাই বোলারদের নিয়ে যদি একটু কথা বলি, মোস্ট উইকেটের ক্ষেত্রে পাকিস্তানের বোলার মোহাম্মদ আলী নিয়েছেন হচ্ছে 9টা উইকেট, আর যদি উইন্ডিজের বোলারের কথা বলি উনি হচ্ছে জেডেন সিলস নিয়েছেন হচ্ছে 8টা উইকেট। এদের আপনি মানে কিভাবে দেখছেন? পাকিস্তানের ক্ষেত্রে মোহাম্মদ আব্বাস বা মোহাম্মদ আলী যাদের কথাই বলে থাকি, মোহাম্মদ আলী হয়তো উইকেট পেয়েছেন 9টা, বাট আসলে ক্রুশাল মোমেন্টে যখন ব্রেক থ্রুগুলো পাওয়া দরকার ছিল আমার মনে হয় সেই ক্ষেত্রে পাকিস্তানি পেসার একটু বেটার ওয়েতে পারফর্ম করতে পারতো। আমি মোহাম্মদ আব্বাসকে খুব হাইলি রেট করছি, তার মধ্যে আমরা অনেকটা মোহাম্মদ আসিফের শেড দেখতে পাই যে পেস খুব বেশি না থাকলেও বলের যে মুভমেন্টটা থাকে এবং খুব কন্ট্রোলড ওয়েতে বোলিং এবং মাইজেলি স্পেলে বল করা, যে একটা পাশে প্রেসার কন্টিনিউয়াসলি ধরে রাখা, সেই জায়গা থেকে মোহাম্মদ আব্বাস খুব ভালো একজন বোলার এবং প্রতিটা সিরিজেই উনি নিয়মিতভাবে পারফর্ম করে আসছেন। সেটা যদি আপনি বাংলাদেশের বিরুদ্ধে লাস্ট সিরিজটা বলেন সেখানে পাকিস্তানের মধ্যে সবচেয়ে সফল পেসার মোহাম্মদ আব্বাসই ছিলেন। এখন পাকিস্তানের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে যে দ্রুত গতিতে বল করার মতো যে ফাস্ট বোলাররা রয়েছেন সেটা এই স্কোয়াডে তাদের মিসিং আমরা দেখতে পাচ্ছি। শাহিন শাহ আফ্রিদিকে নিয়মিত দেখতে পাচ্ছি না, নাসিম শাহ ইনজুরির জন্য টেস্ট ক্রিকেট নিয়মিত খেলতে পারছেন না, উবায়েদ শাহ সেকেন্ড টেস্টে খেলেছিলেন বাট আসলে যেহেতু উইকেটে পেসারদের জন্য বাড়তি সুবিধা ছিল না উনি ওইভাবে পারফর্ম করতে পারেননি। কিন্তু আপনি দেখবেন এই যে এই ম্যাচটাতে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা ছিল এবং সেখানে নবাগত আলী উসমান এবং সাজিদ খান তারা দুজনে কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। সাজিদ খান ফার্স্ট টেস্ট ম্যাচে তেমন ভালো করতে পারেননি, বাট আপনি দেখেন সেকেন্ড টেস্ট ম্যাচ শেষে তারও মোট উইকেট 8টা। আলী উসমান একটা টেস্ট ম্যাচ ভালো করেই উইকেট পেয়েছেন 6টা। জোমেল ওয়ারিকান উনি কিন্তু উইন্ডিজ লেফট আর্ম অর্থোডক্স, উনি কিন্তু একটা ইনিংসে 6টা উইকেট পেয়েছেন। সো এখানে বেসিক্যালি লড়াইটা ছিল স্পিনারদের মধ্যে এবং সেই জায়গায় আসলে পাকিস্তান কেম আউট ভিক্টোরিয়াস কারণ তারা অপোনেন্টের স্পিনটা একটু বেটার ওয়েতে খেলতে পেরেছে। তো ওই যে আমি যেটা বলছিলাম যে স্পিন কন্ডিসিভ উইকেট হলে সেখানে আসলে পাকিস্তান ভালো করছে রাইট নাও, কিন্তু তাদের আসলে কোয়ালিটি পেসার্স খুঁজে বের করতে হবে, এলস ওয়ার্ল্ড ক্রিকেটে পার্টিকুলারলি টেস্ট ফরম্যাটে আপনাকে যদি স্টেটমেন্ট রাখতে হয় সেক্ষেত্রে আপনার কোয়ালিটি ফাস্ট বোলার্স লাগবে। এবং আমির জামাল পাকিস্তানের যিনি অলরাউন্ডার ছিলেন উনি একটু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছেন, আমি ওনার কাছ থেকে ব্যাট হাতার একটু ভালো পারফরমেন্স আশা করছিলাম। পার্টিকুলারলি অস্ট্রেলিয়া ট্যুর করেছিল পাকিস্তান যখন অ্যাট লাস্ট, তখন ব্রিসবেনের মতো পেস কন্ডিশন উইকেটে আমির জামাল খুব ভালো একটা ইনিংস খেলেছিলেন, সেই জায়গা থেকে আমির জামালের কাছ থেকে বাড়তি একটা পারফরমেন্স আমি আশা করেছিলাম। হোয়ার এজ জাস্টিন গ্রিভস উনি হয়তো আপকামিং খুব
প্রমিনেন্ট কিছু অলরাউন্ডারদের মধ্যে একজন হতে যাচ্ছেন। বোথ উইথ দ্য ব্যাট অ্যান্ড বল জাস্টিন গিবস খুব দুর্দান্ত পারফর্ম করছেন, সেটা আপনি নিউজিল্যান্ডের মাঠে উইন্ডিজের যেই মানে ঐতিহাসিক টেস্ট ম্যাচ ড্র করা সেখানকার ইনিংসের কথা বলতে পারেন, বা ফার্স্ট টেস্টে দুটো স্পেলে বল এবং ব্যাট হাতে যে ছোট ছোট ইম্প্যাক্ট রাখা, এই জায়গায় জাস্টিন গিবস খুব দুর্দান্ত করছে। সো উইন্ডিজ হয়তো টেস্ট ফরম্যাট বা ওডিআই ফরম্যাট দুটোতেই একজন কোয়ালিটি অলরাউন্ডার পেতে যাচ্ছে সামনে। ভাইয়া হচ্ছে পুরো সিরিজটা নিয়ে যদি একটু কথা বলি, যে ওভারঅল ভালো খারাপ মিলিয়েই ছিল সিরিজটা, তো এমন কোনো প্লেয়ার আছে কিনা, মানে ভালো হোক বা খারাপ খেলে হোক, যে আপনাকে সারপ্রাইজ করেছে কিনা? আব্দুল্লাহ শাফিক যেইভাবে উনি আসলে কামব্যাক করলেন, অনেক দিন উনি আসলে স্কোয়াডের বাইরে ছিলেন এবং আমরা এরকমও কিন্তু কিছু কথাবার্তা শুনছিলাম যে হি মাইট জয়েন জিম্বাবুয়ে স্কোয়াড, এরকম কথাবার্তা শোনা যাচ্ছিল। সেইখানে এমন একটা জায়গা থেকে এসে ইমিডিয়েটলি পারফর্ম করা, এটা আসলে খুবই দুর্দান্ত ছিল। সো আপনি যদি পুরোটা সিরিজ জুড়ে বলেন তাহলে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে আমির জাঙ্গু, পার্টিকুলারলি শ্রীলঙ্কা সিরিজে এত ভালো একটা ইনিংস খেলার পর সেটা আসলে উনি কন্টিনিউ করতে পারেননি। ভাইরাজ আব্দুল্লাহ শাফিক অনেক দিন পর এসে উনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। সো আব্দুল্লাহ শাফিকের ইনিংসটা খুবই দুর্দান্ত ছিল। ভাই আমরা এবার একটু যদি অন্য সিরিজের দিকে তাকাই, যেমন এলপিএল লঙ্কা প্রিমিয়ার লিগ চলছে, এখানে বেশিরভাগই বাংলাদেশের প্লেয়াররা খেলছে। জি, তো মোটামুটি বাংলাদেশের যারা ফ্যান তারা সবাই এই ম্যাচ মানে এই খেলাটা নিয়ে ভালোই আগ্রহ প্রকাশ করে। তো ভাই আমরা যদি স্পেসিফিক্যালি তাওহিদ হৃদয়ের পারফরমেন্সটা নিয়ে একটু কথা বলতাম, কেমন খেলছে তাওহিদ হৃদয়? দেখেন, শুধু যদি এলপিএল এর কথা বলি, আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে তাওহিদ হৃদয়ের পারফরমেন্স দুর্দান্ত। পার্টিকুলারলি যেভাবে উনি আসলে ম্যাচ ফিনিশ করছেন বা যে স্ট্রাইক রেটে ব্যাট করছেন বা যত বড় ইম্প্যাক্ট উনি রাখছেন ছোট ছোট ইনিংস খেলে, এটা আসলে অতুলনীয়। বাংলাদেশ ন্যাশনাল টিমে কিন্তু আমরা এরকম ইম্প্যাক্টফুল ইনিংস খুব কম দেখতে পারি, বিশেষ করে ওই রোলটা যারা সার্ভ করে থাকে তাদের কাছ থেকে এরকম ইনিংস আমরা খুবই কম দেখছি। সেই রোলে বাংলাদেশে থাকছে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, বা কখন আমরা সাইফুদ্দিনকে ট্রাই করছি, শামীম হোসেন পাটোয়ারিকে চেষ্টা করা হয়েছে। সো যেই রোলটা বাংলাদেশ টিমে মিসিং পাচ্ছি আমরা, সেটা এলপিএল এ তাওহিদ হৃদয় একটা খুব দুর্দান্ত ডেমনস্ট্রেশন দেখাচ্ছেন। ভাই এলপিএল এ তাওহিদ হৃদয়ের অনেক ভালো পারফরমেন্স দেখি, বা হচ্ছে মানে জ্বলে ওঠে টাইপের এরকম। তো বাংলাদেশে কেন এরকম আমরা খেলাটা দেখি না, বা এরকম পারফরমেন্সটা কেন আমরা পাই না? দেখেন, এখন তাহলে কিছু সত্যি কথা বলতে হবে যে টুর্নামেন্টস লাইক এলপিএল বা বিপিএল, এটার স্ট্যান্ডার্ড কিন্তু আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় না। যেটার পারফরমেন্সের উপর বেস করে আপনি আশা করতে পারেন যে একজন ক্রিকেটার ন্যাশনাল সার্কিটে হুবহু ওরকম পারফর্ম করবে। এলপিএল এর ক্ষেত্রে যে বিষয়টা, অবশ্যই যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, উনি ভালো পারফর্ম করেছেন, সেটাকে আমি ভালো বলছি। এখন এই বিষয়টাকে পাশে রেখে আপনি যদি দেখেন যে তার স্কোরিং শটগুলো কী কী, কোন ধরনের ডেলিভারিতে উনি স্কোর করছেন, বোলাররা যখন মিস করছেন সেটা উনি খুব ভালো মতো ডিসপ্যাচ করতে পারছেন। তো এখানে দুটো বিষয়, বাজে বল ডিসপ্যাচ করতে পারে একটা ক্রেডিট, বাট বাজে বলটা অফার করা হচ্ছে সেটা আসলে উনি ডিসপ্যাচ করছেন। লাইক আস দাসুন সানাকার বলে আপার কাট যেগুলো উনি 4 বা 6 মেরেছেন, এগুলো গিফটেড ডেলিভারি। আপনি যখন শর্ট থার্ড ম্যান উপরে রেখে ওরকম রিজনে বল করবেন, ইট ওয়াজ আস্কিং টু বি হিট। বা আপনি যদি ঈশান মালিঙ্গার একটা ডেলিভারি, যেটা নিয়ে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক হাইপ, ঈশান মালিঙ্গার বলে 6 মেরেছেন, উনি আসলে একদম স্লটে বল করেছেন, ইয়র্কার করতে যে বলটি ইয়র্কার মিস করেছে এবং স্লট বরাবর বল এসেছে, যেটা উনি ডিসপ্যাচ করতে পেরেছেন। ইভেন আপনি যদি রাতনায়কের যে ডেলিভারিটা ছিল লাস্ট ইনিংসটাতে, তাওহিদ হৃদয়ের যে ট্রেডিশনাল সুইপ শটটা খেলার প্রবণতা, সেটা উনি যেই রিজিয়নে বলটা থাকলে খুব ভালো খেলেন, আউটসাইড অফ স্ট্যাম্প বলটা সেখানে ছিল। এখন আপনি যদি তাওহিদ হৃদয়ের একই শট বাংলাদেশ পাকিস্তানে যখন লাস্ট টুর করে খুশদিল শাহর বলে, সেই ক্ষেত্রে কিন্তু বলটা উইদিন স্টাম্পস ছিল এবং তাওহিদ হৃদয় এলবিডব্লিউর ফাঁদে পড়েন। সো অপোনেন্টকে নিয়ে স্টাডি করা, আমার মনে হয় সেগুলো এলপিএল বা বিপিএল এর মতো টুর্নামেন্টে কিছুটা কম হয়, যেই জন্য আমাদের দেশীয় ব্যাটার যারা রয়েছেন তারা বিপিএল এলপিএল এ দেখবেন যে খুব ভালো করলেও ন্যাশনাল সার্কিট এসে কিছুটা স্ট্রাগল করছেন। আমরা যদি একটু এসএ টি20 নিয়ে একটু কথা বলি, যেমন এসএ টি20তে মানে শুরু হতে যাচ্ছে, সেখানে রিশাদ হোসেন সাইন করেছে সানরাইজার্স ইস্টার্ন কেপে। তো উনি যেরকম দেশের লিগগুলোতে তেমন একটা মানে ওনাকে দেখা যায় না, আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে আবার বাইরের যে লিগগুলা সেখানে কিন্তু তাকে ভালোই আমরা দেখতে পাচ্ছি। তো দেশে আমরা না দেখার কারণটা কি? দেশের লিগের কথাটা আমি খুব ফলো করে না বলি, কজ আমি একই কথা বলছিলাম, এলপিএল
আইপিএল বা বিপিএল স্ট্যান্ডার্ড নিয়ে। সো এখানকার সিলেকশন প্রসেসটা কেমন থাকে সেটাও আসলে আমার কাছে খুবই ধোঁয়াশা মনে হয় মাঝে মাঝে, যে কিসের বেসিসে আসলে টিম সিলেক্ট করা হচ্ছে। বাট আপনি যদি ন্যাশনাল টিমে রিশাদ হোসেনের পারফরমেন্সের সাথে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বাইরে উনি খেলছেন সেটা তুলনা করেন, তাহলে দেখতে পারবেন যে ন্যাশনাল টিমে আমরা রিশাদ হোসেনের কাছ থেকে কি এক্সপেক্ট করি, পারফরমেন্স বোথ উইথ দ্য ব্যাট অ্যান্ড বল। তা বল হাতে কিছু উইকেট পেলেও যখন আসলে ব্যাট হাতে উনি পারফর্ম করতে পারছেন না, তখন কিন্তু আমরা তাকে ব্লেম দিচ্ছি। সেটা আপনি দেখেন লাস্ট অস্ট্রেলিয়া সিরিজে বলে থাকি, বা লাস্ট যে কয়টা সিরিজ দেখছি, রিশাদ হোসেনকে উইথ দ্য ব্যাট কমপ্লিটলি অফ দেখতে পাচ্ছি আমরা। ব্যাট হাতে পারফরমেন্স কোনো কিছু নেই বললেই চলে। বাট আপনি যদি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যান, আপনি দেখবেন যে রিশাদ হোসেন সেখানে অনেক নিচে ব্যাট করতে নামছে, বিকজ তার কাছে ব্যাটিংয়ের এই রোলটা টিম এক্সপেক্টই করে না। এটা একটা বিষয়। এখন আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যে বাইল্যাটারাল সিরিজগুলো খেলি সেখানে ম্যাচ হয় কয়টা, টি-20 সিরিজে ম্যাচে 3টা বড় জোর, কখনো খুব বেশি হলে 5টা। বাট বাংলাদেশ 5 ম্যাচে টি-20 সিরিজ খেলে না। তাহলে 3 ম্যাচের সিরিজ 3টে ডিফারেন্ট ভেন্যুতে খেলা হচ্ছে, সেখানে উইকেট ট্রু থাকে। সেই জায়গায় আপনার স্পিনারদের বাড়তি পারচেস পাওয়ার প্রবণতাটা কম থাকে। হোয়ারাজ আপনি যখন একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবেন, এখানে যদি আপনি হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে খেলেন, বা সবগুলো টুর্নামেন্টও যদি রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের সাথে খেলে, সেখানে বেশ কিছুটা ম্যাচ হয়, একই উইকেটে অনেকগুলো ম্যাচ হয়, উইকেট কিছুটা টায়ার্ড হয়ে যায় বা স্লো ডাউন করে, সেখানে স্পিনাররা দেখবেন টুর্নামেন্টের শেষ ফেজে এসে অনেক ইফেক্টিভ হয়। আপনি যদি এসে টি-20তে রিশাদ হোসেনের পারফরমেন্স পর্যালোচনা করেন, আপনি আমি লিখে দিতে পারি যে টুর্নামেন্টের শুরুতে উনি যতটা না ইফেক্টিভ থাকবেন, শেষের দিকে তার ইফেক্টিভিটি বাড়বে, বিকজ অফ উইকেটটা স্লো ডাউন হচ্ছে। সো এরকম অনেক কিছু বিষয় থাকে যেটার জন্য ন্যাশনাল সার্কিটে পারফরমেন্স বা ফ্র্যাঞ্চাইজিতে পারফরমেন্স একটু ডিফারেন্ট হয়। তো আমার মনে হয় এগুলোই অন্যতম কারণ। পাশাপাশি আমাদের দেশীয় কালচারে লেগ স্পিনারকে অ্যাডর করার টেন্ডেন্সিটাও খুব কম, যদিও আমরা আস্তে আস্তে শিখছি। আপনি দেখবেন বিদেশের লিগগুলোতে, পার্টিকুলারলি এখন যে 100 চলছে, সানরাইজার্সে কিন্তু আবরার খেলছে, পাকিস্তানি লেগ স্পিনার। একই ফ্র্যাঞ্চাইজির সাউথ আফ্রিকান লিগে রিশাদ হোসেন খেলছেন। সো প্রত্যেকটা টিমই আসলে চায় যে একজন করে লেগ স্পিনার খেলাতে। এটা অনেকটা একটা অলঙ্কারের মতো হয়েছে টিম স্কোয়াড যদি আপনি সাজান, একজন রাইট আর্ম লেগ স্পিনার থাকবে। তো এটাও হয়তো একটা ফ্যাক্টর হতে পারে। হ্যাঁ, আমরা দেখছি যে টপ এন্ড টি-20ও শুরু হতে যাচ্ছে। তো এখানে হচ্ছে তৃতীয়বারের মতো বাংলাদেশ এখানে খেলতে যাচ্ছে। আবার স্কোয়াডে জয়েন হয়েছে সাব্বির রহমান। তো ফুল স্কোয়াড বা টিম নিয়ে যদি কিছু বলতেন। টপ এন্ড টি-20টা নিয়ে আমি প্রতি বছর অনেক এক্সাইটেড থাকি, কারণ এটা আমার কাছে খুবই কোয়ালিটি একটা টুর্নামেন্ট মনে হয়। এটা আসলে অস্ট্রেলিয়ার প্রি সিজন টি-20 টুর্নামেন্ট, বিগ ব্যাশ শুরুর আগে অস্ট্রেলিয়াতে এই টুর্নামেন্ট আয়োজন হয় এবং নর্দার্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্ট আয়োজন করে থাকে। তো টপ এন্ড টি-20তে অপোনেন্টগুলো কিন্তু বেশ ভালো থাকে। আপনি দেখবেন যে লাস্টবার নেপাল খেলেছে, পাকিস্তান শাহিনস খেলেছে, এবার নিউজিল্যান্ড এই টিম খেলবে, নেপাল খেলবে এবারও বরাবরের মতো। এবং অস্ট্রেলিয়ার মতো একটা কন্ডিশনে আপনি যখন একটা ফুল টুর্নামেন্ট খেলতে পারবেন টি-20, এটা আসলে আপনার টিমের স্ট্রেংথ কতটা রয়েছে সেই জিনিসটারও জানান দিবে। সাব্বির রহমানের ইনক্লুশনটা আমি অনেক দিন ধরে কথা বলে আসছিলাম, পার্টিকুলারলি বিপিএলগুলো যখন চলে তখন সাব্বির রহমানকে জাতীয় দলে ফেরানো হোক, এরকম কথাবার্তা অনেক বলা হয়েছে। সাব্বির রহমানের সবচেয়ে স্ট্রেংথের জায়গাটা কি, উনি লেন্থ ডেলিভারিটা খুব ভালো মতো ডিসপ্যাচ করতে পারেন। পার্টিকুলারলি যেই বোলারদের বলে মোমেন্টামটা খুব বেশি থাকে, বল উইকেটে পড়ার পরে অনেক বেশি ভরবেগ নিয়ে আসলে ব্যাটের কাছে আসে। এটা আপনি নিয়মিত ক্রিকেট খেললে আসলে বোঝাটা সহজ হবে। বলটা যখন ব্যাটে টাচ করে, ব্যাটটা নড়ে ওঠে, কেঁপে ওঠে, এই ধরনের লেন্থ বা ডেলিভারিগুলোতে সাব্বির রহমান বলটা খুব ইজিলি ডিসপ্যাচ করতে পারেন। তার একটা উইকনেস রয়েছে, সেটা হচ্ছে ফুলার লেন্থ ডেলিভারিগুলোতে। আমার মনে হয় সেই জায়গায় উনি হয়তো কাজ করেছেন রিসেন্ট টাইমে। এখন সাব্বির রহমানের ইনক্লুশনটা কেন ইম্পর্টেন্ট দেখেন, বাংলাদেশের যে ফিনিশিং রোলটা, যেটা আমরা মোসাদ্দেক হোসেন সৈকতকে দিয়ে করানোর চেষ্টা করছি, বা মেহেদী হাসান মিরাজকে দলে অপ্রয়োজনীয় মনে করি, তো আসলে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হলো। তো এই জায়গায় সাব্বির রহমান খুব ভালো একজন অপশন হতে পারেন, কজ সাউথ আফ্রিকায় যেহেতু ওডিআই ওয়ার্ল্ড কাপটা হচ্ছে এবং এখানে প্রচুর শর্ট বল আসবে, এবং সাব্বির রহমান খুবই ভালো পুলার এবং হুকার শর্ট পিচ ডেলিভারিগুলোর। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা সাব্বির রহমানের জন্য কেরিয়ার চেঞ্জিং একটা মোমেন্ট হতে পারে যদি উনি এই টুর্নামেন্টে ভালো করেন। সেই ক্ষেত্রে ন্যাশনাল টিমে কল আপ পাওয়ার একটা প্রবণতা রয়েছে। কিন্তু এখানে একটা দুশ্চিন্তার জায়গাও রয়েছে, খেলাটা অস্ট্রেলিয়ায় হচ্ছে বাট খেলাটা ডারউইনে হবে। সো ডারউইনের উইকেটটা ট্রেডিশনালি অস্ট্রেলিয়ার যে পেস কন্ডিসিভ উইকেটগুলো থাকে তাদের মতো না, এখানে কিন্তু স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। সো
ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে সাব্বির রহমানের যে এক্সপার্টিসটা রয়েছেন সেটা উনি এখানে কতটা দেখাতে পারবেন, এটা একটা প্রশ্নের জায়গা থেকে যাচ্ছে। পাশাপাশি ফাস্ট বোলিং অলরাউন্ডারের যেই কোটাটা রয়েছে, সাইফুদ্দিনকে দিয়ে আমরা বারবার এই কাজটা করানোর চেষ্টা করি। এটা আমরা আব্দুল গাফার সাকলাইন বলি, মৃত্যুঞ্জয় চৌধুরী বলি বা আবু হায়দার রনি বলি, তিনজনের জন্য আসলে এটা একটা অ্যাসিড টেস্ট। যে কোনো একজন যদি ভালো পারফর্ম করেন, আমার মনে হয় তারা ন্যাশনাল টিমে কল আপ পেতে পারেন টি-20 ফরম্যাটে। পাশাপাশি জাওয়াদ আবরার রয়েছেন, দুর্দান্ত ব্যাটার, জিশান আলম রয়েছেন, এক্সপ্লোসিভ ব্যাটার, টপ অফ দি অর্ডার। তারাও আসলে কেমন পারফর্ম করেন সেটা দেখার বিষয়। সেই ক্ষেত্রে আমরা তানজিদ হাসান তামিম বা মোহাম্মদ সাইফ হাসানের ব্যাকআপ হিসেবে তাদেরকে ডিরেক্টলি বিবেচনা করতে পারবো। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। পরবর্তী শো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।